শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। অপেক্ষা করেন, দিন দেখছেন, রাত দেখছেন না, অপেক্ষা করেন। বড় দল হয়েছেন মানে গুন্ডামি করবেন। গুন্ডামির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ। এই গুন্ডামির রাজনীতি বাংলাদেশে চলবে না, সোজা কথা। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করি। রাষ্ট্রীয় বেশ কয়েকটা ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর খুনিরা বেশ বড় রকম চাপে পড়ে গেছে। মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার শক্তি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ওসমান হাদির মৃত্যুর পর একের পর এক জট খুলতে শুরু করেছে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সূত্রের খবর আসতে শুরু করছে। অন্দরমহলে একরকম ঝড় চলছে। ইন্টেলিজেন্স সোর্সগুলো আমাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছে, পাশাপাশি ওপেন সোর্স ইন্টেলিজেন্সগুলো নানান রকম তথ্য উপাত্ত দিচ্ছে। রাজনৈতিক অঙ্গনেও ওসমান হাদিকে নিয়ে অন্যরকম সুর শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময় রাষ্ট্রীয় বেশ কয়েকটা ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর খুনিরা বেশ বড় রকম চাপে পড়ে গেছে। বাংলাদেশে যে 52 বা 45 জনের হিট লিস্ট তৈরি করা হয়েছিল, আধিপত্যবাদীরা বা বাংলাদেশের শত্রুরা যে টিম তৈরি করেছিল বা হিট লিস্ট তৈরি করেছিল, তারা প্রথমে যে টার্গেটটি করেছিল সেটি ওসমান হাদি। তারা মনে করেছিল একটি অজানা অচেনা ছোট পরিবারের কোনো বড় দলের ব্যক্তি নয়, কিন্তু ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, যারা বাংলাদেশ প্রেমী আছেন বা যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভূমিকা রাখছেন তারা ভয় পাবেন। মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার শক্তি। কিন্তু ওসমান হাদিকে হত্যার পর যে রিয়েকশন সারা বাংলাদেশে এসছে, একজন মামুলি ছেলেকে হিরো শুধু না, স্টার শুধু না, সুপার স্টার তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীতে। এটি দখলদারদের জন্য, আধিপত্যবাদদের জন্য আতঙ্কের হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে হাদিকে নিয়ে আমরা বেশ কয়েকটি ফোরামে আলোচনা করেছি। রাজনৈতিক অঙ্গনে একটি বিষয়ে উঠে এসছে যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি হাদির নামটি সঠিকভাবে বলতে পারেননি, ভালো করে চেনেন না, বা তার সংগঠন ইনকিলাব মঞ্চের নামটিও তিনি বলতে পারেননি, পাশ থেকে জিজ্ঞাসা করে বলেছেন। আমি বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলামের মতো আরো অনেকেই মাথার মধ্যে, মগজের মধ্যে সেট করে নিয়েছেন ওসমান হাদির নামটি এবং ইনকিলাব মঞ্চের নামটি। আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মৃত্যুর পর কতজন লোক জানাজায় আসবে, কিন্তু ওসমান হাদির জানাজার এই দৃশ্যটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসরা বা সালাউদ্দিন ভাইরা মনে রাখবেন, যারা এই নামটি বলতে দ্বিধা করতেন বা যারা এই ব্যক্তিকে হাঁটুর বয়সী বলতেন, তারা বুঝে গেছেন এই হাঁটুর বয়সী ছেলেটি আজ তাদের মস্তিষ্কের উপরে, মাথার উপর দিয়ে মানুষের হৃদয়ের আসনে বসে গেছে। আমাকে লন্ডন থেকে আমার এক বন্ধু ফোন করেছে, রফিক মাহমুদ ইসলাম। আমরা প্রথম দিকে তাদের কমিউনিটি মিডিয়া সেল একসাথে কাজ করতাম। রফিক মাহমুদ ইসলাম আমাকে ফোন করে বেশ কেঁদেছিলেন। তিনি বললেন যে হাদির গুলি খাওয়ার সংবাদটি তিনি প্রথম আমার ফেসবুকের পোস্টে পেয়েছিলেন। এরপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয়, আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয়, আল্লাহ এই সংবাদটি যেন মিথ্যা হয়, এটি যেন কোনোভাবে সত্য সংবাদ না হয়। এরকম কঠিন সংবাদ আল্লাহ আমরা নিতে পারবো না। তিনি রোজা মানত করেছিলেন আমাদের শরীফ ওসমান হাদির জন্য। তার স্ত্রী হাদির এই দুঃসংবাদে কেঁদেছেন। তিনি বলছেন যে আমার স্ত্রী কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু হাদির এই দুঃসংবাদে তিনি কেঁদেছেন। রফিক মাহমুদ ইসলাম যে কথাগুলো বললেন আমার হৃদয় দাগ কেটেছে। তিনি বললেন, যখন ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে তখন আমরা মনে করেছিলাম এটাও বোধহয় একটা ভাগ বাটোয়ারা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হবে, লুটেরাদের সংগঠন হবে। কিন্তু এই ছেলেটার বক্তব্যগুলো যখন শুনছিলাম, ক্রমান্বয়ে যে ন্যারেটিভ নিয়ে সে কথা বলছে, যে উচ্চ কণ্ঠ হয়েছে যে বিষয়গুলো নিয়ে, তার এই বক্তব্যগুলোর ওজন আসলে আমরা নিতে পারিনি। কারণ আমরা যে রাজনীতি করেছি বিগত সময় ধরে, সেখানে আসলে এই রাজনীতি আমাদের কোনো পথ দেখায়নি। কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার বক্তব্যগুলো এখন মানুষ শুনছে। হাসিনা কিংবা দিল্লি যারা ওসমান হাদির খুনি, তার একটা বিষয় ভুল করেছে। ওসমান হাদির কথা যারা এতদিন শোনেনি, এখন তারা ওসমান হাদির কথাগুলো বুধ হয়ে শুনছে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে তার বক্তব্যগুলো এখন টাইমলাইনের প্রথমে চলে আসছে। মানুষ এগুলোকে এখন তাদের ওয়ালে ছাড়ছে, মানুষ প্রকাশ করছে।
এখন মানুষ বুঝতে পারছে কেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, কেন ওসমান হাদির এত মূল্য ছিল, কেন শত্রুর বুলেট তার ঠিক মাথাতে লেগেছে, পায় না, অন্য কোথাও না, একদম টার্গেট তার মাথা। কারণ এই মাথা থেকে তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলেছেন, এই দেশকে যারা লুট করতে চেয়েছে সেই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, এনসিপির বিরুদ্ধে বলেছেন, বিএনপির বিরুদ্ধে বলেছেন। অর্থাৎ রাজনীতির যেখানে ভুল, অসঙ্গতি, সেই অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভয় কথা বলেছেন। আমাকে একদিন হাদি ফোন করে বলছিল যে ভাই এনসিপিকে নিয়ে একটু কথা বলেন, ওদের ভুলগুলো তুলে ধরেন, ওরা ভুল করছে, ওরা ভুল পথে হাঁটছে। আমি বললাম যে কিছু ভুল আমাকে উল্লেখ করো শুনি। এনসিপির যে ভুল, প্রথম ভুলটি হলো ওরা জুলাইকে কুক্ষিগত করেছে, ঠিক আওয়ামী লীগ যেভাবে কুক্ষিগত করছে ৭১কে, ওরা জুলাইকে কুক্ষিগত করছে, এটা ওদের নিজেদের পারিবারিক সম্পদ বানিয়ে ফেলছে। অথচ জুলাইয়ের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে, হাজারো লাখো মানুষ রাজপথে নেমেছে, কিন্তু ওরা পুরো জুলাইটাকে আওয়ামী লীগের মতো কুক্ষিগত করেছে। এখান থেকে ওদেরকে বের করে আনতে হবে। দ্বিতীয়ত, ওরা জুলাইকে দিয়ে ব্যবসা বাণিজ্য খুলে বসছে। যে ছেলেগুলো দুদিন আগে ছেঁড়া পাঞ্জাবি পরতো বা একটা কম দামি টি শার্ট গায়ে দিত, সেই ছেলেগুলো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশে বিদেশে ওদের সম্পদের পাহাড় তৈরি হয়ে গেছে। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে বা কেউ না বসে শুধু রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষমতা বৃদ্ধির কারণে এরা নিজেরা নিজেদেরকে দুর্নীতিতে জড়িয়ে অল্প সময়ের ব্যবধানে অনেক টাকার মালিক বানিয়ে ফেলেছে। এই যে অবস্থাগুলো, এনসিপির জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে এবং এনসিপি এখান থেকে আটকে যাবে। এনসিপি যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে, সেই দ্বারগুলো তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি আসিফ মাহফুজ, নাহিদ বা বাকিদের অনেকের নাম চলে এসছে দুর্নীতির অভিযোগে। ৩ নম্বর, এরা যে কাজটি করছে সেটি হলো বাংলাদেশের মানুষকে একটা বিশাল সম্ভাবনার দিকে টেনে নিয়ে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা রাজনীতিটাকে আবার কলুষিত করেছে। মানুষ যে নতুনদের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখবে, সেই সম্ভাবনা মানুষকে সেখান থেকে ছিটকে ফেলে দিয়েছে। কারণ যারা জুলাই অভ্যুত্থানে বিপ্লবে এই বড় ভূমিকাটি রেখেছিল, মানুষ মনে করেছিল পূর্বের বন্দোবস্তের বাইরে, অর্থাৎ পুরনো বন্দোবস্তের বাইরে এরা নতুন কিছু দেবে। কিন্তু এরা যখন দুর্নীতিতে জড়িয়ে গেছে, এরা যখন কুক্ষিগত করা শুরু করেছে, এরা যখন অপরাধে জড়িয়ে গেছে, অপকর্মে জড়িয়ে গেছে, তখন মানুষ আর নতুনদের বুকে টানতে পারছে না, নতুনদের প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না। যে কারণে আমরা যারা ভালো কিছু করতে চাই দেশের জন্য, মানুষ আমাদের প্রতি আস্থা রাখছে না। এই নাহিদদের জন্য, আসিফদের জন্য, মাহফুজদের জন্য। একদম মিলিয়ে দেখেন এই কথাগুলো এখন মিলে যায় কিনা। এই কথাগুলো আমার ছিল না, এই কথাগুলো ছিল শরীফ ওসমান হাদির। আজকে দেখেন এনসিপির প্রতি মানুষের ভরসা নেই। এনসিপিকে মানুষ এখন কোন চোখে দেখছে, এনসিপি শুরুতে কি ছিল আর আজকে কি ছিল, একটু মিলিয়ে দেখেন। শরীফ ওসমান হাদি খুব মামুলি একটা ঘরের ছেলে, খুব কি বলবো যে অর্থনৈতিকভাবে খুব ধনী এরকম কোনো পরিবার না, মাদ্রাসা পড়েছে, তার পরিবারের অধিকাংশ আলেম। তার স্ত্রীকে নিয়ে অনেক কথা বলেছে আমাদের রাজনৈতিক দলগুলো, কেন ঝুমাকে দেখা যায় তার স্ত্রীকে দেখা যায় না। ওরা জানে না নারীর পর্দা কি জিনিস। যারা আলোচনা করেছে, শরীফ ওসমান হাদির স্ত্রীর কণ্ঠ বা তার চেহারাটা আমরা কেউ দেখিনি। তিনি তার স্বামীর জন্য কেঁদেছেন আল্লাহর দরবারে, কিন্তু মানুষের দুয়ারে ফরিয়াদ করেনি, নিজেকে প্রকাশ করেননি মানুষের কাছে। এই যে হাদি একটা প্রজন্মকে দেখিয়ে দিয়ে গেছে, তিনি রাজনীতি করছেন তার স্ত্রী পর্দায় রেখে, তার সন্তানকে কি শিক্ষা দিতে চেয়েছিলেন, তার স্বপ্নের কথাগুলো তিনি বলেছেন। এরকম বহু ব্যাপারগুলো হাদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকে হাদি নেই, হাদি চলে গেছে। হাদির প্রতিটি কথা এখন আমাদের কানে বাজছে। হাদির প্রতিটি আদর্শিক বক্তব্য আমাদের রাজনীতিকদের মনে ঝড় তুলেছে। আমরা নেতা দাবিদারি করি, আনুগত্য করি, রাষ্ট্রের জন্য না, জনগণের জন্য না। আমি আমার নেতাকে খুশি করতে পারলে বড় পদ পাবো, গুরুত্বপূর্ণ পদ পাবো, আগামী দিনে বড় বড় গুরুত্বপূর্ণ পদ পাবো, তারপর সেখানে বসে রাষ্ট্রকে নেতার সুযোগ পাবো। আমার নেতা তাই পছন্দ করে যে তুমি আমার গুণগান গাও, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আমার স্তুতি গাও। কিন্তু হাদিরা সেই জায়গা থেকে আমাদের দৃষ্টিকে সরিয়ে দিয়েছে। আজকে যেসব ব্যক্তিরা হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা আজকে দেখছে হাদির কাছে পুরো বাংলাদেশ মাথা নিচু করে ফেলেছে। লাল সবুজের পতাকাটা হাদির পায়ের কাছে মাথা নিচু করে বলেছে, সেলুট তোমাকে। এই লাল সবুজের পতাকা ধারণ করার ক্ষমতা কেবল তোমাদের মতো সাহসী যুবকদেরই আছে। চিন্তা করেন, হাদিকে আমরা চিনিনি কিন্তু ভারত চিনেছে, হাদিকে আমরা চিনিনি কিন্তু আওয়ামী লীগ চিনেছে, তাই তাকে শত্রুর বুলেট টার্গেট করেছে। আর আমাদেরকে হাদির মতো একটা জীবন আসলে কার কাম্য নয় বলেন? একটা মামুলি ছেলে, কল্পনা করা যায় যে সুপারস্টার, আকাশের দিকে তাকালে প্রতিটা তারাকে এখন মনে হয় আমাদের হাদি হাসছে আমাদের দিকে তাকিয়ে। কজনের ভাগ্যে হাদির মতো জীবন পাওয়া সম্ভব বলেন? দেশপ্রেম থাকলে, ইসলামের প্রতি প্রেম থাকলে, ঈমান মজবুত থাকলে আল্লাহ তাকে সম্মান দেবে। মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনি যত বড় রাজনৈতিক দলের প্রধান হন না কেন, আপনি যত টাকার মালিক হন না কেন, যদি আল্লাহ সম্মান না দেয়, কুকুরের মতো দেশ ছেড়ে আপনি পালাবেন। যেমনি শেখ হাসিনা পালিয়েছে, যেমনি শেখ মুজিবের জানাজায় 1 ডজন লোক উপস্থিত হয়েছে। অথচ বাংলাদেশের একজন কিংবদন্তির জায়গায় বসেছিলেন শেখ মুজিব। আল্লাহ যাকে সব সম্মান দেন না, তাকে কেউ সম্মান দিতে পারে না। শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। অ্যাজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে। এতদিন আপনারা শুনতেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআইয়ের কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে। এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী, ডিজিএফআই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে।
চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি, ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান হাদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট। এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো, তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড, কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি, এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিতভাবে করেছে এবং ভিপি নুরকে মেরে পার পেয়েছে বলি ওসমান হাদিকে। অর্থাৎ আওয়ামী লীগ এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহার করতে রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো বা জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, অ্যাটেনিকর সবাইকে ধরা হবে, এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তো বা ইউনূস সরকার অসহায়। এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে, যারা জাতীয় উপদেষ্টা, দ্যাট কুড বি। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে, খন্দকার রফিকুল ইসলাম, তার দাঁড়িয়ে আছে। অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কারো দাঁড়িয়ে দেখলেই তাকে জামাত সন্দেহ করে। আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো সম্পর্ক, অত্যন্ত পেশাদার লোক। একজন ডিএজির কথা আমি বলি, অত্যন্ত পেশাদার লোক, আমাকে পছন্দ করেন, আমি তাকে পছন্দ করি। তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি, তো তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি, কিন্তু আপনি আমার মহব্বতের লোক, এই কারণে আমি কাজটা করবো না। কেন করবো না? যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে আমাকে তুমি বলে যে তুমি আমার কাছের লোক, এই কারণে মনে হয় আমি কাজটা করে দিচ্ছি, অথচ কাজটা বৈধ, কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো। এবার এতটা সৎ, আমি স্যালুট জানিয়েছি যে ভাই আপনাকে স্যালুট, আমার কাজ দরকার নেই। এরকম নির্দলীয় নন পার্টিশন, হ্যাঁ, তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে, কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কারো কথা শুনবেন না, তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে। এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম, আমার তার সাথে কোনো পরিচয় নেই, তবে তার দাঁড়িয়ে আছে, ভালো লেগেছে। দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্ত্রীরা তাকে জামাত ত্যাগ দেয়। তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে, এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নাই, এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকারনাইন সাহেবের মাধ্যমে, ডিজিএফআই এজেন্টের মাধ্যমে। জুলকারনাইন সাহেব কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, তিনি ডিজিএফআই একজন এজেন্ট। ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন, তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। ওটা কোনো সাংবাদিকতা, কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না, একদম ডিজিএফআই যা বলে ওইটা কপি করে দেন। ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাইন সাহেবের কাছে আছে, এটা স্পষ্ট। ডিজিএফআই আটক করে যাদের ফোন থেকে জানিয়েছে সব সাহেবের কাছে আছে। এই সাহেবের মাধ্যমে ডিজিএফআই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে, অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী, কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না, কিন্তু ও আকারে পদবালক জানে। এটার অর্থ কি, এটার মিনিং কি? এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে। এর মানে এর সাথে ডিজিএফআই কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থেকে থাকতে পারে। আর ইউনূস সরকার এতদিন এটা বলেনি, এখন বলছে যেটা নাটক হতে পারে। এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না, যদি আসলে ভারতে না যেয়ে থাকে। এবং আমি আরেকটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর, যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে, ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে, অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে। এবং মহারাষ্ট্রে অমুক্তম এইসব নাটকও তারা সাজিয়েছে। সেই জায়গায় দর্শক তারা এখন মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক, এইসব এগুলো সব সরকার টের পেয়েছে। এইসব নাটকে সরকার কনভিন্স না, সরকার এটা বিচার করবেই, হয়তো বাধ্য হবে ইউনূস সরকার বিচার করতে। এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে, কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে, এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে, তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। এই কথাগুলো বলছে। এর মানে পুরো নাটকীয় মোড়। আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার, এবং ভারত থাকলেও সেখান থেকে
ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে, আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটি আন্ডারে ফেরত দেয়। এটা একটা প্রসিডিউর আছে, টাইম নেয়। আর দ্রুত রাতে রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল, ভারত ফেরত দিয়েছে গোপনে, প্রসিডিউরাল কোনো ইছাড়া। আর তারা বলছে যে অমুক গাবতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে কিছু না, গাবতলী এলাকায় সে জীবনও আসেনি, ওটা ভারত তাকে পাঠিয়েছে, নাটক সাজিয়েছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।